আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তুই যে শুধু আমার গল্পের পার্ট 8 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়া ভিডিও শুরু করা যাক। সেই দিনের পর থেকে আরুষের সাথে রিমির আর কোনো দেখাই হয়নি। দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হয়নি। কেননা সেই দিনের পর থেকে আরুষ এক সপ্তাহের ভিতরে বনানী চলে আসে, আর সেখান থেকে 1 মাসের ভিতরে ভিসা আর পাসপোর্ট করে বিদেশ চলে যায়। যেহেতু ও চাকরি হয়ে গিয়েছিল আর তাকে বিদেশে ইন্টার্নশিপের জন্য লেটার এসেছিল, তাই তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এর মধ্যে আরুষ নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পরিচালনা করে, কিন্তু এইসব এত সহজে হয়নি। অনেক কঠোর পরিশ্রমের ফলে সে সব অর্জন করতে পেরেছে। প্রথমে সে যে টাকা ইনকাম করত তা দিয়ে কিছু এনজিওতে শেয়ার কিনে নেয়। সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করাতে অল্প সময় লাভ হয়, আর সেই লাভটা নিজের কোম্পানিতে কাজে লেগে তা এক বড় পর্যায়ে নিয়ে আসে। নিজের নাম একজন সফল বিজনেসম্যানের তালিকায়ও লিখে ফেলে। আরুষ সবসময় রিমির খবর রাখত, কিন্তু রিমির কাছে আরুষের কোনো খবর ছিল না। এর মধ্যে আরুষ জানতে পারে রিমির রোহানের সাথে বিয়ে। তা শুনে আরুষের মাথায় রক্ত উঠে যায়, কেননা রিমি যে শুধুই আরুষের। রিমি আরুষের সাথে যা করছে তার শাস্তি ওকে আরুষের কাছ থেকে পেতেই হবে। তাই সে দ্রুত বাংলাদেশে আসা ট্রাই করতে থাকে। রিমির বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে বাংলাদেশে এসে পড়ে, আর তার পরের দিন চলে যায় রিমিদের বাসায়। আরুষ রিমিদের বাসায় গিয়ে দেখে এক ধানে জানলার বাইরে তাকিয়ে আছে রিমি। আরুষ রিমির সামনে গিয়ে ওকে দেয়ালের সাথে 2 বাহু চেপে ধরে। রিমি প্রথমে আরুষকে দেখে হকচকে যায়, পরে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আরুষ বলে, তুই এখনো আমার সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস, আর আমায় বাদে কাউকে বিয়েও করবি না। আর বাকিটা তো আপনারাই জানেন, কারণ আগের পাঠগুলোতে সেটা দেওয়া হয়েছিল। বৃষ্টির ফোঁটা আরুষের মুখের উপর পড়তেই আরুষের ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে এতক্ষণ অতীতে সে কষ্টময় স্মৃতিগুলোর মধ্যে ছিল। আরুষ উঠে যেতে যাবে, তখন খেয়াল করে ওর চোখের কোনায় পানি। আরুষ তা দেখে তাচ্ছিল্য হাসি আসে আর নিজেকেই বলে, আরুষ দেখ, রিমি তোর দেওয়া কষ্টগুলো আজ আমার চোখে নোনা জল পড়ছে। বুঝতে পারছিস কত কষ্ট দিয়েছিস তুই আমায়? কিভাবে পারলি আমায় এত কষ্ট দিতে? আর আমাকে দেখ, শত চেয়েও তোকে কষ্ট দিতে পারি না, পারে না তোর মতন নিষ্ঠুর হতে, পারে না তোর মতন পাষাণ হতে। আরুষ নিচে এসে দেখে রিমি ফুলরায় শুয়ে আছে। তা দেখে আরুষের বুকের ভিতর চিনচিন ব্যথা হয়। সে রিমিকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। ফেরি নাইটের আলোতে রিমির মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে রিমির চোখ দুটো ভেজা, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে। তা দেখে আরুষের ভিতরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আর সে রিমির মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো পুড়িয়েছিস নিজের দহনে, আর নিজেও পুড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোকা না দিতি, তাহলে আজ আমরা কেউ এই দহনে পড়তাম না, বরং দুজনের ভালোবাসার রঙে দুজন দুজনকে রাঙাতাম। এই বলে আরুষ রিমির কপালে ভালোবাসার পরশে একটা চুমু দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রিমিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কেননা নিজের এই অশান্ত বুককে যে শান্ত করতে ওই রিমিকাই প্রয়োজন। এদিকে দেখতে দেখতে কেটে যায় 15 দিন। এই 15 দিনে রিমি আরুষের সাথে তেমন কোনো কথাই বলেনি। আরুষ কিছু জিজ্ঞাসা করলে তো হ্যাঁ হু জবাব দিতে থাকে, যা আরুষের একদম সহ্যও হচ্ছিল না। তার উপর নিজের মধ্যে এক অনুশোচনা কাজ করছিল। সে হয়তো নিজের জিদের বসে রিমির সাথে বেশি অন্যায় করে ফেলেছে। তাকে এমনভাবে আপন না করলেও পারত। তার উপর রিমির এমন নীরবতা যেন আরুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন ওইসব সহ্য করতে না পেরে বলে ওঠে, রিমি দেখ, সরি, আমি তো জিদের বসে এমন করেছিলাম, এমনটা করা আমার ঠিক হয়নি। রিমি তখন কিছু না বলে চুপচাপ নিজের চুল আঁচড়াতে থাকে। তা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। সে গিয়ে রিমিকে ঘুরিয়ে নিজের দিকে আনে, তারপর ওর বাহু দুটো চেপে ধরে বলে, আমি কিছু বলছি তোকে, কথা বলছিস না কেন? তখন রিমি এক ঝটকা নিজেকে ছাড়িয়ে বলে, কি বলবো? হ্যাঁ কি বলবো? তুমি যা করছো ঠিকই আছি তো, তাহলে আমি কি বলবো? তখন আরুষ বলে ওঠে, সরি বলছি তো। রিমি বলল, তুমি কেন সরি বলছো? তুমি তো তোমার কাজই করছো, যার জন্য তুমি আমায় বিয়ে করেছো। তুমি তো আমাকে কষ্ট দিতে, প্রতিশোধ নিতে, আঘাত করতে, যন্ত্রণা দিতে বিয়ে করেছো, তাই না? তাহলে সবই তো ঠিকই চলছে, সরি বলার কোনো কারণই দেখছি না। তুমি তো তোমার জায়গায় পারফেক্টলি রাইট, আমি বেঁচে থাকি বা মরে যাই। আর কিছু বলার আগে আরুষ রিমির ঠোঁট দুটো নিজের ঠোঁটে ভাঁজে আঁকড়ে ধরে রিমিকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। রিমি প্রথমে ছোটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায়। সে নিজের অজানাতে আরুষের ছোঁয়াতে হারিয়ে যেতে থাকে। আরুষ প্রায় কিছুক্ষণ পর এসে রিমির কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। তখন রিমিও হাঁপাতে থাকে। তখন আরুষ শান্ত গলায় বলে, তোকে কষ্ট দিব, আঘাত করব, যন্ত্রণা দিব, তোর থেকে প্রতিশোধই নেব, কিন্তু তোকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব না, তোকে নিজের অধীনের বাইরে যেতে দেব না, তোকে সবসময় নিজের মধ্যে আবদ্ধ করে রাখবো। তুই সারা জীবন আমার পাশেই থাকবি আমার বউ হয়ে। তোর উপর সব থেকে বেশি অধিকার আমার, কেননা তুই যে শুধুই আমার। তখন রিমি বলল, আর ভালোবাসা? আরুষ মুচকে হেসে আর কিছু না বলে রিমির ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটের ভাঁজে নেয়।
আর পরমায়েশে রিমি ঠোঁট দুটো চুষতে থাকে। আরুষের এই ভালোবাসার স্পর্শে রিমি বুঝে যায় আরুষের মনের কথা। সে ভালো করে জানে আরুষ ওর নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু রাগ আর অভিমানের কারণে তা বলতে পারে না। তাই সে আর কথা বাড়ায় না, কারণ যা উত্তর পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে। আরুষ হঠাৎ রিমিকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে যায় আর রিমির গলায় মুখ গুজে। সেই দিন রিমিকে আপন করে নেওয়ার পর রিমির প্রতি ওর নেশা আরও বেড়ে চলেছে। না চাইতেও সে রিমির কাছে ছুটে চলে যায়, কেননা এই নেশা থেকে যে মুক্তি পাওয়া বড়ই দায়। তাই তো আজ সে যখন রিমিরকে কাছে পেয়েছে, সে আবার সেই নেশায় ডুব দিতে চায়। রাত বাজে 3টা। আরুষ রিমিকে চাপড়ে ধরে গলায় মুখ গুজে ঘুমাচ্ছে, যেন কত রাত ঘুমায়নি। আর রিমি পলকহীনভাবে তা দেখেই যাচ্ছে। এই দেখার জন্য কোনো শেষ নেই। রিমি ভাবছে কতটাই না কষ্ট দিয়েছে সে, কিন্তু সেই বা কি করতো, সে বাধ্য ছিল এইসব করতে। এই কথা ভাবতে ভাবতেই তার অতীতের স্মৃতিগুলো সামনে এসে পড়ে, আর রিমি না চাইতে ডুব দেয় সেই 3 বছর আগের স্মৃতিতে।